स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যান পর্বে রোজকার মতন আমরা আজকে আবার সমবেত হয়েছি পরমেশ্বরের অসীম কৃপায়। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যুগ জননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই যাত্রাপথে আমরা আজকে জামতারা মঠের কথা একটু স্মরণ মনন করব। শীতকাল হলেই আমাদের মন একটু চারিদিকে ঘুরতে চায়, ভ্রমণ করতে ভালোবাসে, কারণ আমরা ভ্রমণ পিপাসু। আমাদের মধ্যে একটু চারিদিক ঘুরবো, দেখবো এবার জগৎটাকে, এই ভাবটা সবসময় কাজ করে। এবং শীতকালের এই মনোরম পরিবেশ, যদিও করোনা মহামারীর জন্য সেটা সাময়িকভাবে গতিরুদ্ধ, স্তব্ধ, তবুও ফাঁকতাল বুঝে আমরা চলে যাই বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে আমাদের রাজাধিরাজ ভগবান শ্রীরামকৃষ্ণ দেব রয়েছেন। কারণ তার রাজত্ব মানেই আধ্যাত্মিকতার রাজত্ব, তার রাজত্ব মানে নির্মল মুক্ত মনের প্রকাশের রাজত্ব, তার রাজত্ব মানেই একটু ভালো খাওয়া দাওয়া অর্থাৎ প্রসাদের রাজত্ব, এবং তার রাজত্ব মানেই সর্বজনের সাথে মিলিত হয়ে ভকত হৃদয়ে বা ভক্ত হৃদয়ে সেই আকুল আরতির রাজত্ব। সেখানে কোথাও যেন একটা উন্মুক্ততা, উদারতা এবং প্রাণ চঞ্চলতা বিরাজ করে। আজকের এই পুণ্য কথা, যেটি সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্ব, সেখানে জামতারা মঠের কথা স্মরণ করা হচ্ছে। যে জামতারা মঠ শতবর্ষ অতিক্রম করলো এবং মহাপুরুষ মহারাজ বারবার বলেছিলেন জঙ্গল মে মঙ্গল হো গয়া, অর্থাৎ জঙ্গলের মধ্যে গেলেও ভগবান যদি থাকেন সেখানে মঙ্গল হয়ে যায়। এবং সেই জন্য আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে যেমন ঠাকুর মা স্বামীজির লীলা চিন্তন করি, তার রূপচিন্তন করি, বিভিন্ন সাধু সন্ত মহাত্মা এবং সাহিত্যিক, কবি, সঙ্গীতজ্ঞ, তাদের পূর্ণ জীবন কথা, কারণ প্রত্যেকের জীবনের মধ্যেই না কিছু ভালো দিক রয়েছে। আমাদের সৎ কথা মানেই তো ভালো কথা। আমরা সতের জন্য সৎ হওয়ার চেষ্টা করা, সৎ সঙ্গ লাভের চেষ্টা করা, সৎ মানসিকতা বপন করার চেষ্টা করা, এটাই সামগ্রিক রূপই তো সৎ কথা। এবং সেখানে স্থান মাহাত্ম্যও কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে। আজকের এই মঙ্গল ভূমি যে জামতারার কথা আমরা স্মরণ করছি, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, তিনি এই শতবর্ষ স্মারক পুস্তিকাটি সম্পূর্ণরূপে রচনা করেছেন। এবং জামতারা মঠের বর্তমান অধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সনকানন্দজি মহারাজ, সেটা আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের হাতে তুলে দেন এবং সেটি তারপর প্রকাশিত হয়। সেটির ঘটনা আমরা অনেকেই ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি বা জানি, অবগত আছি। তাই আজকে আমাদের সকালবেলায় মন চলে যাচ্ছে সেই আসানসোল রানীগঞ্জ ছাড়িয়ে জামতারা, যে জামতারা সাধন ভজন তপস্যার ক্ষেত্র। এবং এই করোনা মহামারীর তো উপকারী দিকও রয়েছে। সেই উপকারী দিকটি কি জানেন? এই হাওড়ার স্থানে বসেও বা হাওড়া জেলাতে বসেও জামতারার বই চলে এসেছে এবং সেটি করে দিয়েছেন চুঁচুড়ার যুথিকা মিশ্র মহাশয়া। তিনি এবং তাঁর স্বামী
তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা জগদ্ধাত্রী পুজোর সময় আসানসোল বেড়াতে গিয়েছিলেন এবং সেখান থেকে জামতারা গিয়েছিলেন। তো আমাকে ফোনে যোগাযোগ করে বললেন যে এরকম জামতারার উপর পুস্তিকা বেরিয়েছে। আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উৎফুল্ল হয়ে ভাবলাম যে সৎকথায় মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া যাবে। তারা আমাকে পাঠিয়েছেন, তাদের ঋণ পরিশোধ করা যায় না। চুঁচুড়াতে থেকেও তারা এই যে সেবা ভাব নিয়ে কাজটি করেছেন সেটি আমাদের বারবার ভাবতে ভালো লাগে। এবং 1921 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এই রামকৃষ্ণ মঠ জামতারা যাত্রা শুরু করেছিল এবং সেই দিনটিকে স্মরণ করেই 1 নভেম্বর 2020 পুণ্যত্রয়ীর আশীর্বাদকে সম্বল করেই এই জামতারা রামকৃষ্ণ মঠের নবনির্মিত শিবানন্দ প্রসাদ ভবনের দ্বারোদ্ঘাটন হয় এবং তারপরে নানান পর্যায়ক্রমে কর্মকাণ্ডও চলে। এবং জামতারা মঠের পূর্বতন অধ্যক্ষ স্বামী অধ্যাত্মানন্দজি মহারাজ তিনি বলতেন, তার কাছ থেকে শোনা যেত যে জামতারা মঠে অবস্থান করেছিলেন মহাপুরুষ মহারাজ। তিনি ঠাকুরের সন্ধ্যারতির পর হঠাৎ একদিন বাস কক্ষ থেকে বেরিয়ে তিনি উপস্থিত সাধু এবং ভক্তগণের উদ্দেশ্যে বলেছিলেন, জঙ্গল মে মঙ্গল হো গিয়া, অর্থাৎ জঙ্গলে মঙ্গল হয়ে গেছে। 1921 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য কলকাতা নিবাসী শশধর শেঠ তিনি 3 বিঘা জমিতে যখন এই শশধর শেঠ জমিটি দেন সেখানে এই রামকৃষ্ণ মঠ জামতারা স্থাপিত হয়। জামতারা সাঁওতাল পরগনার একটি মহকুমা এবং বর্তমানে এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। শশধর শেঠ রাজা মহারাজকে জামতারার জমিতে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদের সাধন ভজনের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেছিলেন। সাধন ভজন ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না। শাস্ত্রে 4টি কৃপার কথা বলা হয়েছে: ঈশ্বর কৃপা, গুরু কৃপা, আত্মকৃপা এবং শাস্ত্র কৃপা। 3টে কৃপা সব সময় চলছে, গুরু কৃপা, ঈশ্বর কৃপা এবং শাস্ত্র কৃপা। কিন্তু যেটার অভাব দেখা যায় সেটা হচ্ছে আত্মকৃপা। আত্মকৃপা মানে পুরুষকার। এই আত্মকৃপা তখনই আসে যখন আমরা আত্মপ্রচেষ্টার মধ্যে দিয়ে এই বাকি 3টি কৃপা লাভ করতে পারি। প্রাথমিকভাবে রাজা মহারাজ কিন্তু সেই শশধর শেঠকে কোনো সম্মতি দেননি, রাজি হননি। তার কিছুদিন পর পুনরায় যখন ভক্ত আবার এসেন স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শিবানন্দজি এবং স্বামী তুরীয়ানন্দজিকে একটি চিঠিতে লেখেন যে তোমরা মিহিজামে মাস্টারমশাইয়ের কাছে আছো, ওখান থেকে জামতারা নিকটে, তাই জামতারা গিয়ে ওই ভক্তের জমিটি দেখে জানাও যে সেখানে আশ্রম করা যাবে কিনা, সার্ভে করার কথা বলছেন। তখন এরা গেলেন, ওই কুর্ম পৃষ্ঠ ভূখণ্ডটি দেখে খুশি হলেন। শাস্ত্রে আছে যে কুর্ম পৃষ্ঠ ভূখণ্ডের উপর জপ, ধ্যান, তপস্যা, সাধন ভজন করলে খুব দ্রুত আধ্যাত্মিক জগতে উন্নতি করা যায়। তারা তখন ব্রহ্মানন্দজি মহারাজকে জানান যে জায়গাটা সাধন ভজনের জন্য খুবই অনুকূল এবং তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতেই রাজা মহারাজ এই আশ্রম স্থাপনের অনুমতি দেন। এবং রামকৃষ্ণ মঠ এই জামতারা প্রতিষ্ঠার প্রাক লগ্নে আশ্রমের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনের ক্ষেত্রে স্বামী জগদীশ্বরানন্দজি মহারাজের প্রণীত স্বামী তুরীয়ানন্দ গ্রন্থে একটা বিবরণ রয়েছে। সে বিবরণটি এরকম যে স্বামী জগদীশ্বরানন্দজির বিবরণ অনুযায়ী জানা যায় যে 1916 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী প্রেমানন্দজি বেলুর মঠের বহু সাধুর সই নিয়ে একটা বিস্তৃত পত্র তুরীয়ানন্দজিকে লেখেন এবং তাকে বেলুর মঠে আসবার জন্য অনুরোধ করেন। এই সময় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ আলমোড়ায় নবনির্মিত রামকৃষ্ণ কুটির আশ্রমে অবস্থান করছিলেন। স্বামী প্রেমানন্দের চিঠি পেয়েই তিনি স্বামী প্রজ্ঞানন্দের সঙ্গে আলমোড়া থেকে 5ই ডিসেম্বর 1916 লখনৌয় উপস্থিত হন। জোসেফিন ম্যাকলাউডের অনুরোধে মায়াবতী থেকে স্বামী প্রজ্ঞানন্দজি আলমোড়ায় যখন আসেন, লখনৌতে 3 দিন থেকে স্বামী তুরীয়ানন্দজি কাশীতে যান। কাশীতে এসে তুরীয়ানন্দজি খুব অসুস্থ বোধ করেন। ফলে বাবুরাম মহারাজ তুরীয়ানন্দজিকে বলেন, 2-1 দিন দেরি করে একটু সুস্থ হয়ে এলে না কেন? তুরীয়ানন্দজি তখন বললেন, আমার আর কি, আপনাদের হুকুম তামিল করছি।
কাশীধামে কিছুদিন থাকার পর মহাপুরুষ মহারাজের সঙ্গে স্বামী তুরীয়ানন্দজি 1917 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি মিহিজামে আসেন। এটা লক্ষণীয় যে মিহিজামে তিনি আসেন এবং পথে দুজনেই জামতারা স্টেশনে নেমে এই আশ্রমের জন্য প্রস্তাবিত জমিটি দেখে যান। এবং স্বামী জগদীশ্বরানন্দজির বর্ণনা থেকে আমরা জানতে পারি যে স্বামী সুবোধানন্দজিও রাঁচি থেকে মিহিজামে এসেছিলেন এবং তখন সাঁওতালদের গ্রামে সরস্বতী পুজো হয়েছিল। স্বামী তুরীয়ানন্দজি প্রমুখ সকলেই সেই পুজো দেখতে গিয়েছিলেন। স্বামী তুরীয়ানন্দের স্বাস্থ্যের সেখানে বিশেষ উন্নতি হয়নি মিহিজাম থেকে, তাই স্বামী তুরীয়ানন্দজি একটি পত্রে লিখেছিলেন, ভুবন ভূষণদের যত্ন অপরিসীম, স্থানটি বেশ নির্জন, মনোহর ও স্বাস্থ্যকর, তবে আমার বিশেষ উপকার বোধ এখনো কিছু হয় নাই, বোধ হয় কাশীতে ইহা অপেক্ষা ভালো ছিলাম। অর্থাৎ স্থানের বর্ণনা পাওয়া যাচ্ছে যে জামতারা মঠটি এমন জায়গায় আছে যেটি নির্জন, মনোহর এবং স্বাস্থ্যকর। এবং স্বামী ব্রহ্মানন্দজির চিঠিপত্র সূত্রে আমরা জানতে পারি যে স্বামী শিবানন্দজি এবং তুরীয়ানন্দজিও 1917 খ্রিস্টাব্দে মাস্টারমশাইয়ের কাছে এই মিহিজামে অবস্থান করেছিলেন। এবং মহাপুরুষ মহারাজ তুরীয়ানন্দজি মহারাজ যার গৃহেই অবস্থান করুন না কেন, তারা যে মিহিজামে অবস্থান করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাস্টারমশাই সেই সময় নির্জনে সাধন ভজনের জন্য মিহিজামে অবস্থান করছিলেন। অর্থাৎ এইটি খুব ইম্পর্টেন্ট যে সাধন ভজন মাস্টারমশাইও কিন্তু সাধন ভজনের জন্য করছেন নির্জন স্থানে। এবং জামতারা রামকৃষ্ণ মঠের নির্মাণের আদি পর্বের ইতিহাস স্বামী দিব্যাত্মানন্দজি শ্রীনাথ মহারাজ তার দিব্য প্রসঙ্গ গ্রন্থে লিখেছেন। স্বামী দিব্যাত্মানন্দজি লিখছেন যে স্বামী শিবানন্দের সেবক স্বামী ঈশানন্দের অর্থাৎ উমেশ মহারাজের সঙ্গে পরিচিতির সুবাদে তার বেলুড় মঠে আগমন ঘটে 1922। এবং তিনি চিঠিতে লিখছেন যে বেলা 4টের সময় ট্রেন জামতারায় পৌঁছলো। স্টেশন থেকে আশ্রম প্রায় 1.5 মাইল, হাঁটিয়ে আশ্রমে গেলাম। জামতারা ছোট শহর, রেল স্টেশনের পাশেই। আশপাশে কলকাতাবাসী অনেকের বাড়ি আছে, সেখানে তারা বায়ু পরিবর্তনের জন্য আসেন। আপনারা জামতারা গেলেই দেখতে পাবেন কি সুন্দর তপবন সদৃশ্য আশ্রম। আমার একবার যাবার সৌভাগ্য হয়েছিল এই কুর্ম পৃষ্ঠভূমিতে রাত্রিবাস করার, এবং সেই রাত্রের ভাবঘন আধ্যাত্মিক পরিবেশ মনকে শিহরিত করে। এবং আশ্রমে তখন কিন্তু বিশেষ ব্যবস্থা ছিল না। আজকে আমরা এই ঐশ্বর্য দেখি যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারে, সেটা মূলত কলকাতায় দূরের দিকে হয়তো সেরাম দেখতে পাওয়া যায় না। সেটা কিরকম ছিল না, সপ্তাহে 2 দিন মুষ্টি ভিক্ষা করা হতো এবং খুব সামান্যই। শহর এবং কলকাতা থেকে মাত্র 10 টাকা চাঁদা যেত, সেটাই তাদের সম্বল ছিল। ঠাকুরের ভোগের জন্য মহাপুরুষ মহারাজ থালা, বাটি, গ্লাস আর 2টো বালতি দিয়েছিলেন। মানে এটাই হচ্ছে আশ্রমের অ্যাসেট বলা যেতে পারে। এবং বালতিতে কুয়োর জল আনা হতো। সাধারণত দিনের বেলায় ভাত, ডাল এবং তরকারি ঠাকুরের ভোগ হতো, আর রাত্রে আধসের দুধ ভোগ দেয়া হতো ঠাকুরকে। আশ্রমের ছিল 3 বিঘা জমি। কলকাতার জনৈক সদাশয় ব্যক্তি বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজিকে ওটা দান করেছিলেন ওই জমিটা। তার উদ্দেশ্য ছিল যে মঠের সন্ন্যাসীগণ অসুস্থ হলে সেখানে কিছুদিন বায়ু পরিবর্তনের জন্য আসতে পারবেন। এবং এই আশ্রম মহাপুরুষ মহারাজ দেখে বলেছিলেন যে তোরা যা খাবি তাই ঠাকুরকে নিবেদন করে খাবি। কেননা আশ্রম নির্মাণের কাজ যখন চলছিল সেই সময় আশ্রম বাড়ি ছিল খড়ের চাউনি, মাটির দেয়াল, এবং এতই নির্জন ছিল যে সেখানে হাটবার ছাড়া লোকজন দেখা যেত না। এবং তখনকার প্রথম দিকের ওই সন্ন্যাসীরা বলছেন তারা নির্জনতা এত ছিল যে হাঁপিয়ে উঠতেন। কখনো কখনো তারা রেলের ধারে দাঁড়াতেন, রেল লাইনের ধারে, না ট্রেনের লোকজনদের দেখে তারা ফিরে আসতেন। 1914 খ্রিস্টাব্দ থেকে মহাপুরুষ মহারাজের আদেশে নিত্য ভোগ দেয়া শুরু হয়। তিনি নিজেও বলেছিলেন কোনো বামুন চাকর থাকবে না, তোরা নিজেরাই সব করবি, মুনি ঋষিদের আশ্রমের মতো। এইভাবেই আশ্রমে কাজ করে তাদের আনন্দ হতো। এবং এই সময় স্বামী শুদ্ধানন্দজিও সুধীর মহারাজ জনৈক সন্ন্যাসীদের নিয়ে কাশী থেকে বেলুড় মঠের পথে জামতারায় 2 দিন বাস করেন। একদিন সন্ধ্যার পর স্বামী শুদ্ধানন্দজি আশ্রমের সামনে এক মঞ্চে বসে আশ্রমের ব্রহ্মচারীকে জিজ্ঞেস করেছিলেন, কেন সাধু হয়েছ, কি করে সাধু হলে? ব্রহ্মচারী তাকে সব বললেন।
তখন পূজনীয় মহারাজ সাধন ভজনের নানান উপদেশ দিয়েছিলেন শুদ্ধানন্দজি, সুধীর মহারাজ, দিয়ে বলেছিলেন দেখো সাধু হয়েছ, অন্তত ভাতে ভাত রান্নাটা শিখে রাখবে, কখন কিভাবে পড়বে জানা নেই, সকল সাধুরই রান্নাটা শিখে রাখা দরকার, এটি তিনি বলছেন। এবং ভবানীপুর গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী কমলেশ্বরানন্দজি মহারাজ দেওঘর থেকে কলকাতার পথে জামতারায় আসেন এবং তিনি প্রায়ই ঠাকুরের পার্শ্বদের কথা বলতেন। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে 1925 খ্রিস্টাব্দে বেলুর মঠে শ্রীনাথ মহারাজ অবস্থান করছিলেন এবং সেখানের স্থানাভাবে তিনি কয়েকজনের সাথে বেলুর মঠ শিল্প বিদ্যালয়ের ছাত্রাবাসেও অবস্থান করেন। এবং শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যখন সাধুরা সম্মিলিত হয়েছিলেন, তাদের মধ্যে কেউ কেউ সন্ন্যাস পেয়েছিলেন, কেউ কেউ ব্রহ্মচর্য ব্রতেও দীক্ষিত হয়েছিলেন, কারণ ঠাকুরের জন্মতিথি খুব ইম্পর্টেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজদের ক্ষেত্রে। কেউ কেউ সন্ন্যাস পান, কেউ কেউ ব্রহ্মচর্য, সেটি তাদের পরম্পরা, আমরা সেটির মধ্যে যাচ্ছি না। এবং সেই পরিপ্রেক্ষিতেই স্বামী দিব্যাত্মানন্দজি লিখছেন যে এই সময় আমি ব্রহ্মচর্য ব্রত গ্রহণের জন্য আবেদন করলাম। কেউ কেউ বললেন এই যে ছেলে মানুষ, এখনই ব্রহ্মচর্য হবে কি করে। এবং উৎসব শেষ যখন হলো, যখন বিদায় নেবেন, সকলেই মহাপুরুষ মহারাজকে প্রণাম করে বিদায় নেবার জন্য রেডি হচ্ছেন। জামতারায় আসার আগের দিন সন্ধ্যারতির পর সবাই মহাপুরুষ মহারাজকে যখন প্রণাম করতে যাচ্ছেন, তিনি মঠের গঙ্গার দিকে বারান্দায় বসে আছেন। অনেকেই তাকে প্রণাম করলেন, কিন্তু এই দিব্যাত্মানন্দজি শ্রীনাথ মহারাজ যখন প্রণাম করলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন কি কবে জামতারায় যাবি? তিনি বললেন যে আগামীকাল যাব। তখন তিনি বলেছিলেন মহাপুরুষ মহারাজ, যা এবার জামতারাটাকে জাগিয়ে তোল। আরো কথাবার্তা হয়েছিল এবং তারপরের দিনই তিনি জামতারায় চলে আসেন। এই সময় মঠ থেকে কাশীর পথে স্বামী শান্তানন্দজি অর্থাৎ খগেন মহারাজ, তিনিও কয়েকদিন জামতারায় বাস করেন। তিনি দিনে 4-5 বার জপ করতেন আর গভীর রাত্রেও জপ করতেন। একদিন চন্দ্রগ্রহণ হলো, সন্ধ্যার সময় একটু বিশ্রাম করে তিনি সারা রাতই জপ করে কাটিয়ে দিলেন। গ্রহণের সময় ওই জপ ধ্যান শাস্ত্রপাঠ যাই করবেন সেটার দ্বিগুণ ফল পাওয়া যায়, মানে দ্বিগুণ শাস্ত্র বলে আরো বেশি, সেজন্য ওই সময় বেশি করে করতে হয়। এবং শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে শান্তানন্দজি তখন বলেছিলেন যে মা বলেছেন বল বুদ্ধি ভরসা 30 পেরোলেই ফর্সা, কাজেই 30 বছরের পূর্বেই সবকিছু করে নিতে হয়, নইলে কিচ্ছু করা যায় না। যা করতে হবে, অর্থাৎ সেই আমরা ব্যাংকে সঞ্চয়ের মতন যত আর্লি স্টেজে সঞ্চয় করে ফেলতে পারবো ততই আমাদের লাভ। সেই জন্য বলছেন শ্রী মা বলেছেন বল বুদ্ধি ভরসা 30 পেরোলেই ফর্সা, এটি শান্তানন্দজি বলছেন। এবং সেই জন্য বলছেন 30 বৎসরের পূর্বে সব করে নাও, বেশ নির্জন স্থান খুব করে জপ ধ্যান করে নাও। এবং তিনি আরো বলেছিলেন শান্তানন্দজি, সাধুর 40 থেকে 50 এই 10টা বৎসর খুব বিপজ্জনক, খুব সাধন ভজন না থাকলে পতনের সম্ভাবনা, সেজন্যই 30 থেকে 40-এর মধ্যে খুব সাধন ভজন করতে হয়। আর একদিনও তিনি বলেছিলেন শান্তানন্দজি যে মায়ের বাড়ি উদ্বোধন থেকে মঠে বলে পাঠাতেন ছেলেরা যেন গরমে বেশি জপ ধ্যান না করে, মাথা গরম হয়ে যাবে, শীতকালে বেশি করে জপ ধ্যান করা ভালো। এবং শ্রীসীমা আরো বলতেন, বাবা তোমরা কোকিলের বাচ্চা, কোকিল কাকের বাসায় ডিম পারে, কাক ডিম ফোটায়, বড় হলেই কোকিলের কাছে চলে আসে, তেমনি তোমরাও ঠাকুরের সন্তান, বাপ মায়ের কাছে মানুষ হয়েছ, পরে ঠাকুরের কাছে চলে এসেছ। এবং কয়েকদিন পর স্বামী বিশুদ্ধানন্দজি জিতেন মহারাজ তিনিও কাশী থেকে বেলুর মঠে আসার পথে এই জামতারায় একদিন রাত্রি বাস করেন। এবং স্টেশন থেকে আশ্রমে আসার সময় তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা লুচি ভাজতে জানো? উত্তরে বলেছিলেন, হ্যাঁ জানি মহারাজ। তিনি বললেন, আজকে রাত্রে ঠাকুরকে লুচি তরকারি এবং মিষ্টি ভোগ দিও। এইভাবেই আশ্রম পাকা হয়। এবং পরবর্তীকালে 1926 খ্রিস্টাব্দের প্রথম দিকে স্বামী অমৃতেশ্বরানন্দজি, পরেশ মহারাজ, স্বামী প্রবোধানন্দ এবং আরেকজন সাধু কাশী থেকে এই মঠে যাওয়ার পথে জামতারায় এসেছিলেন। অর্থাৎ জামতারায় সবাই আসতেন এবং দেখে যেতেন। এবং এই জামতারার খাবার বললেই মহাপুরুষ মহারাজ রুটি তরকারি মুখে দিয়েই বলতেন, বেশ হয়েছে, খুব সুন্দর হয়েছে, এখানকার দুধ খুব মিষ্টি। এইভাবেই একটা জামতারায় আধ্যাত্মিক ঘন পরিবেশ যেন গড়ে উঠেছিল। এবং জামতারা মঠে স্বামী শিবানন্দজি মহারাজের শুভাগমনের উদ্যোগ গৃহীত হয়েছিল, তারও প্রস্তুতি পর্বে ছিল
যে স্বামী শঙ্করানন্দজি বেলুর মঠ থেকে ফিরবার পথে কয়েকদিন এই জামতারায় ছিলেন। তখনও আশ্রম বাড়ি সম্পূর্ণ হয়নি, মেঝেটা বাকি ছিল। শঙ্করানন্দজি বলেছিলেন, ঠাকুর ঘরটির মেঝে তৈরি করে দিচ্ছি, ঠাকুর ঘরটির মেঝে তৈরি করে দিচ্ছি, ওখানেই মহাপুরুষ মহারাজকে দিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করিয়ে নিবি। 1926 খ্রিস্টাব্দে শিবরাত্রির আগের দিন মহাপুরুষ মহারাজ এই জামতারা মঠে এসে 4 দিন অবস্থান করেছিলেন। যেদিন আসেন সেদিন হাটবার ছিল, রাস্তা একেবারে লোকের লোকারণ্য ছিল। মহাপুরুষ মহারাজের শুভ আগমন যেই হলো, স্থানীয় জনসাধারণের মধ্যে একটা সাড়া পড়ে গিয়েছিল এবং সেই দিন থেকে 4 দিন আশ্রমে যেন আনন্দের হাট বসেছিল। মহাপুরুষ মহারাজ সন্ধ্যার পর ঘরের ভিতর ধ্যান করেছিলেন। কিছুক্ষণ পর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এসে বলেছিলেন, দেখো জঙ্গল মে মঙ্গল হো গিয়া, জঙ্গল মে মঙ্গল হো গিয়া, জঙ্গল মে মঙ্গল হো গিয়া। এই বলেই তিনি আবার ঘরে প্রবেশ করেছিলেন। সেই জামতারা মঠ আজও তার স্বমহিমায়, আধ্যাত্মিক ভাব গম্ভীরতায় একেবারে জলজল করছেন। এবং আমরা যদি এই অনুক্রমটা দেখি অধ্যক্ষ বৃন্দের, প্রথম ছিলেন সেই স্বামী রামেশ্বরানন্দজি মহারাজ, ভাব মহারাজ, ফণী মহারাজ, সতীশ মহারাজ। পরবর্তীকালে মহাপুরুষ মহারাজের কৃপাধন্য সন্তান মতি মহারাজ, স্বামী শিবস্বরূপানন্দজি, শ্রীশ মহারাজ, অনাদি মহারাজ, প্রভাস মহারাজ, স্বামী লোকনাথানন্দজি, সুজিত মহারাজ, স্বামী অধ্যাত্মানন্দজি, চৈতন্য মহারাজ এবং বর্তমান অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী সনকানন্দজি মহারাজ, শুভ্রাংশু মহারাজ। অর্থাৎ এই যে জঙ্গল মে মঙ্গল হো গিয়া, এর তাৎপর্য তখন কেউ বুঝতে পারেননি, কিন্তু পরবর্তীকালে সকলেই বুঝেছিলেন যে তিনি কোনো, মহাপুরুষ মহারাজ তো কোনো অর্থহীন বাক্য বলবেন না, তিনি কিছু একটা অনুভব করেছিলেন। অর্থাৎ ভগবান যেখানে যান সেখানেও একটা আবেশ তৈরি হয়, সে জঙ্গল হলেও কি আর যা কিছুই হোক নাকি। এবং মহাপুরুষ মহারাজ যে কদিন জামতারা আশ্রমে ছিলেন, খাবার সময় একটা কুকুর আসতো, তিনি প্রসাদী মাছটুকু ওই কুকুরকে দিয়ে বলতেন, খা খা। তিনি কুকুর ভালোবাসতেন। এবং শোনা যায় কাশী অদ্বৈত আশ্রম স্থাপনার সময় সাধুদের আহারের বিশেষ সংস্থান ছিল না, কিন্তু তা সত্ত্বেও কুকুরের খাবার ব্যবস্থা তিনি করেছিলেন। এবং এই যে জামতারা আশ্রমে মহাপুরুষ মহারাজ যখন ছিলেন, তখন তিনি মোটরে করে 3 মাইল দূরে অজয় নদীর ধারে বেড়াতে যেতেন। এবং এই আশ্রমের প্রথম অবস্থায়, এই আশ্রম কিরাম হবে জামতারা মঠ, তার একটা যেন ডায়াগ্রামেটিক স্কেচ, যাকে বলেন একটা বর্ণনা স্কেচ, সেটা এঁকে দিয়েছিলেন। বলেছিলেন এই আশ্রমটি হবে ঠিক ঠিক সাধুর আশ্রমের মতো, ভিক্ষা করবে, নিজেরা রান্না করে ঠাকুরকে ভোগ দেবে, ওই প্রসাদ খাবে এবং সাধন ভজন করবে, বামুন চাকর থাকবে না। এবং তিনি আরো বলেছিলেন মহাপুরুষ মহারাজ, এই জায়গাটি কুর্ম পৃষ্ঠের ন্যায়, এরকম জায়গা সাধন ভজনের খুবই অনুকূল, চেপে সাধন ভজন করলে উন্নতি হয় বলে দিচ্ছেন মহাপুরুষ মহারাজ। এবং সেই জন্য এই আশ্রমে যে ভিক্ষা করে যে চালটা আসতো, সেটা মাটির হাঁড়িতে রান্না হতো। এবং সেটা ঠাকুরকে ভোগ দেওয়া চলবে কিনা জিজ্ঞাসা করাতে মহাপুরুষ মহারাজ উত্তর দিয়েছিলেন, যা রান্না করবে তাই ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবে। অর্থাৎ ঠাকুর আমাদের আপনার লোক, যেটুকুই রান্না করা হোক না কেন সেটাই একেবারে প্রসাদ করে গ্রহণ করা যায়। সকালবেলায় একদিন মহারাজ যখন ছাতা মাথায় দিয়ে ওই আশ্রম প্রাঙ্গণে বেড়াচ্ছেন জামতারায়, তখন একদিন এক মেঝাইন, অর্থাৎ সাঁওতালদের বিবাহিত পুরুষদের মাঝি বলে আর স্ত্রীকে মেঝাইন বলে, এটা সাঁওতাল পরগনা, সাঁওতালদের অধিবাস, সেজন্য সাঁওতালদের বিবাহিত পুরুষকে মাঝি বলে আর স্ত্রীকে মেঝাইন বলে। সে দুধ দিতে আসতো। সে মহাপুরুষ মহারাজকে বলল, বুড়া বাবা, তুই আমাদের ঘরকে যাইবি নাই? যে হে বুড়া বাবা, তুই কি আমাদের ঘরে যাবি না? মহারাজ বললেন, গেলে কি খেতে দিবি? মেঝাইন বলল, আমরা গরিব লোক আছি, তোকে কি খাইতে দিব? মার ভাত আছে। দেখুন কি আত্মিকভাবে বলছেন, মার ভাত আছে, আমরা তো গরিব, কিছু দিতে পারবো না, কিন্তু মার ভাত আছে। মহাপুরুষ মহারাজ শুনে তখন একটু হাসলেন। পরে ধীরে ধীরে ওই মেজাইনদের বাড়িতে গেলেন। মহারাজ আসাতে ওই মাঝি, মেজাইন, তার ছেলেমেয়েরা এত আনন্দিত হয়েছিল যে কি করে তাকে সম্বর্ধনা দেবে। আমরা তো ওই গুণী লোকের গুণের কদর করতে জানি না। আজও ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বিশেষ করে, গুণী লোকের গুণীর কদর করে না।
কত আনাচে কানাচে গুণী মানুষ আছে, আমরা তাদের ইয়ত্তাই জানি না। একটু তাদের অনুপ্রেরণা দিলে, একটু উৎসাহ দিলে যে কত কাজ করা যায় সেটা আমরা জানি না। কিন্তু তারা বুঝছেন। মহাপুরুষ মহারাজ এসছেন, বলেন বুড়া বাবা তুই আমাদের ঘরকে আইসেছিস, তোকে কি দিব? আমাদের কিছুই নাই, আমরা গরিব লোক বটে। দেখুন কি আকুতি, আমরা তো কিছু দিতে পারবো না তোমায়, আমরা তো গরিব। কিন্তু মহাপুরুষ মহারাজ তাদের এই আহারে ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছিলেন। তাদের আশ্রম করে, তাদের আশীর্বাদ করে আশ্রমে ফিরে গিয়েছিলেন। এবং ওই স্নান করে মহাপুরুষ মহারাজ ঠাকুরের প্রসাদ গ্রহণ করলেন। খাওয়া শেষে বললেন আমাকে একটু দই দাও, দধি মঙ্গল। দই খেয়ে বের হলে যাত্রা শুভ হয়। দেখুন ঠাকুরের পার্ষদ, কিন্তু কিনা মানছেন যে দই খেয়ে বের হলে যাত্রা শুরু হয়, এই শুভ হয়। এবং তারপর যখন স্টেশনে গেলেন, সেইখানে সেই পূর্বোক্ত সাঁওতাল পরিবার তারা কিন্তু 4টে কাঁচা পেঁপে নিয়ে উপস্থিত হয়ে মহাপুরুষ মহারাজকে বললেন বুড়া বাবা তুই চইলে যাচ্ছিস, তোকে কি দিব আমরা, এই পাইপা আইনেছি। এই বলে মেঝাইন কাঁদতে আরম্ভ করলো আর বলিল আবার তুই কখনকে আইসবি বল। জনৈক সাধু পেঁপেটা ঝুড়িতে তুলে দিলেন। মহাপুরুষ মহারাজ চলে গেলেন গাড়ি করে, অর্থাৎ ট্রেন এসে যখন এলো, চারিদিকে জয় গুরু মহারাজ জি কি জয়, জয় মহাপুরুষ মহারাজ জি কি জয়, এই ধ্বনিতে একেবারে আকাশ বাতাস মুখরিত হলো। 1996 সালের একটি চিঠি, সেটি পরবর্তীকালে আমরা পাই, যেটি অধ্যাত্মানন্দজি মহারাজকে স্বামী নির্মুক্তানন্দজি, উপেন মহারাজ, এই উপেন মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের অনেক দিন স্থূল শরীরে ছিলেন, প্রায় 103 বছরের কাছাকাছি। মহাপুরুষ মহারাজের তিনি মন্ত্র শিষ্য ছিলেন। এবং এই নির্মুক্তানন্দজি লিখেছিলেন যে জামতারা আশ্রম সম্পর্কে মহাপুরুষ মহারাজের উক্তি, জঙ্গল মে মঙ্গল হো গিয়া। বহু সাধু ব্যক্তি আশ্রম প্রতিষ্ঠার পর এ যাবৎ এই 75 বৎসর পর্যন্ত এখানে থেকে শারীরিক সুস্থতা লাভ করে, কেউ বা শহর জীবনের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে জামতারার শান্ত নীরব অবস্থায় থেকে মানসিক শান্তি লাভ করে। অধিকার কি আমার ওং নম নারায়ণায় ও প্রীতিনীয়। এই স্বামী নির্মুক্তানন্দজি যখন আরোগ্য ভবনে ছিলেন, তখন এই চিঠিটি আমরা স্বামী প্রিয় ধ্যানাত্মানন্দজিকে তিনি লিখেছিলেন, অধ্যাত্মানন্দজিকে লিখেছিলেন, এবং সেইটি আমরা পাচ্ছি। এবং সেইখানে শ্রী কৃষ্ণ কুমার নন্দী মহাপুরুষ মহারাজের মন্ত্র শিষ্য, তিনি জামতারা আশ্রমের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিলেন। গৌড় বর্ণ উন্নত সুঠাম দেহ এবং আহার বিহার নিরামিষাসী, নিয়মিত জপ ধ্যান পরায়ণ এই শ্রী কুমার কৃষ্ণ নন্দীকে দেখে মহাপুরুষ মহারাজ বলেছিলেন এই যে সাত্ত্বিক ব্রাহ্মণের চেহারা। এবং জামতারা আশ্রমের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। অকাতরে তিনি অর্থ ব্যয় করতেন এবং বছরে একবার এসে তিনি আশ্রমে কিছুকাল বাসও করতেন। অর্থাৎ এই জামতারা মঠ যেন আমাদেরকে সেই ভাবটি এনে দেয়, এবং সেই ভাবটি আমাদের কাছে অতুলনীয়। আজও মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে যায়। এবং এই অনেকেই জামতারা মঠে গিয়েছেন এবং পরবর্তীকালে সেই অনুভূতিটুকু লাভ করেছেন। এক জনৈক ভক্ত তিনি জামতারা মঠের ক্ষেত্রে বলেছিলেন যে ফেরবার সময় এই শান্ত নীরব পরিবেশ থেকে যখন ফিরে যাওয়ার জন্য মন চাইছে না, তখনও সেখানকার সেই সাধু মহারাজরা বলেছিলেন আবার এসো। সুযোগ পেলেই তিনি যেতেন এবং সেই মঠের প্রাঙ্গণে গিয়ে তিনি যেন আহরণ করতেন। এবং এই জামতারা মঠ সম্পর্কে শ্রী কমলেন্দু বিশ্বাস তিনি বলেছিলেন যে সাধন পীঠ হচ্ছে এই জামতারা রামকৃষ্ণ মঠ। বারবার বলেছিলেন যে ঠাকুর বলতেন যে তপস্যা করলে তাঁর কৃপায় ঈশ্বর লাভ হয়। গৃহী মানুষের পক্ষে তপস্যা করা কঠিন, তাই মানুষ মঠে রাত্রিবাস করতে পারলেই সাধারণ মানুষেরও তপস্যা করার ইচ্ছা জাগে এবং মঠের এই পবিত্র পরিবেশ সকলকে ঈশ্বরমুখী করে। সেই কমলেন্দুবাবু বলছেন যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি
জামতারা মঠ একটি তপস্যা কেন্দ্র এবং সাধন পীঠ। এই মঠ একটি আদর্শ সাধন কেন্দ্র। আজকে সেই মঠের শতবর্ষ চলছে। সেখানে আজও ঈশ্বর ভাবময়তা, তন্ময়তা রয়েছে এবং সেইখানে আরো অনেক সেবামূলক কর্মকাণ্ড হচ্ছে। এবং স্বামীজির সেই কথা আমাদের বারবার স্মরণ করে, মে আই বর্ন এগেন অ্যান্ড এগেন in order to serve the poor, the downtrodden and suffering. My God, the poor, my God, the wicked, my God, the miserable, all races, all spices is the only object of my worship. অর্থাৎ স্বামীজি সেই যে দরিদ্র নিপীড়িত নারায়ণকে সেবা করতে বলেছেন, জামতারা মঠ সেই সেবা করা, তপস্যা করা, সাধু সঙ্গ করার এক উজ্জ্বল পীঠস্থান। আমরা এই দুর্মূল্য দলিলগুলো পেতামই না যদি না জ্যোতিখা কাকিমা এবং কাকু এটি আমাদের পাঠাতেন। তাই তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রণাম জ্ঞাপন করছি। এবং পূর্বেও এই রামকৃষ্ণ মঠ জামতারার ইতিবৃত্ত, সেটি প্ল্যাটিনাম জুবিলির সময় প্রকাশিত হয়েছিল। সেই পুস্তকটি আমার কাছে ছিল এবং আমার পরম সৌভাগ্য হয়েছিল আরোগ্য ভবনে পূজনীয় নির্মুক্তানন্দজি উপেন মহারাজের সঙ্গ লাভ করার। 103 বছর বয়সী সন্ন্যাসী সাথে আমার 2 থেকে 3 বার দেখা হয়েছিল, তাকে স্পর্শ প্রণাম করার সুযোগ হয়েছিল এবং কিছু বাক্যালাপ করার সুযোগ হয়েছিল। সেটি ব্যক্তিগত, সেটি আর এই জনসমক্ষে প্রকাশ করছি না। কিন্তু আজও উপেন মহারাজের কথা মনে করলে তার সেই চিত্রপট চোখের সামনে ভাসে। মহাপুরুষ মহারাজের সেই মন্ত্র শিষ্য, কৃপাধন্য শিষ্য। আমি সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকের মতন পরিসমাপ্তি। আজকের সৎকথায় একটাই আমাদের মনে আজকের কথা, জঙ্গল মে মঙ্গল হো গিয়া। আমাদের মনের এই জঙ্গলেও, মনের জঙ্গলেও তো নানান কাম, ক্রোধ, কুমির সব আছে। সেখানেও যদি ভগবান বসেন তাহলে মঙ্গলই হবে। অনেকদিন বাদে আবার এই ভিডিও ট্রান্সমিশনের মাধ্যমে আপনাদের কাছে এলাম। নমস্কার, ধন্যবাদ।